आम दरबार यहाँ लगता था। उस टाइम में यहाँ पर पहले पब्लिक बैठती थी और अकबर वहाँ पर बैठकर पब्लिक के लिए फैसला। नेचुरल एयर कंडीशन, अकबर के टाइम लाइट नहीं था, एसी चलाने। सबसे बड़ा महल है विशाल पैलेस और जोधा का हवेली। जालियों में से ठंडी हवा आती थी तो गर्मियों में इधर। ভিডিওটি শুরুতেই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে, তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেরই সামনে থেকে তাজমহল দেখার একটা সুপ্ত ইচ্ছা মনের মধ্যে অনেক সময় থেকে থাকে। উত্তরপ্রদেশ গেছি, আগ্রার এত কাছে গেছি, অথচ আগ্রায় গিয়ে তাজমহল দেখবো না, এটা তো কোনোদিনও সম্ভব না। আমরা তাই সকালবেলা অনেকটা ভোরেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আগ্রার উদ্দেশ্যে। সারাটা রাস্তা প্রচণ্ড কুয়াশা পেয়েছিলাম, কিন্তু যখন আমরা প্রায় আগ্রার কাছে পৌঁছে যাই তখন আস্তে আস্তে কুয়াশাটা অনেকটা কেটে যায়। সবাই মিলে আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রথমে ফতেহপুর সিকরি যাব, যা কিনা উত্তরপ্রদেশ রাজ্যেরই একটি শহর, কিন্তু এটা রাজস্থান থেকে বেশি দূরে নয়, ঠিক রাজস্থান সীমান্তের পূর্বে অবস্থিত। আর আগ্রা থেকে এটা 23 মাইল অর্থাৎ 37 কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত। তাই আমরা মুঘল সম্রাট আকবরের মনের মতো বানানো মনের মহল ফতেহপুর সিকরি আগে দেখব, তারপর আমরা আগ্রা ফোর্ট ও তাজমহলের উদ্দেশ্যে রওনা দেব। এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত। 1569 সালে বানানো মুঘল সম্রাট কর্তৃক এই শহর ফতেহপুর সিকরিতে প্রবেশ করার সময় আমাদের যে অনুভূতিটা হয়েছিল তা হয়তো ভাষায় আমরা ব্যক্ত করতে পারবো না। এই সেই শহর যেখানে পুত্র সন্তান লাভের আশায় মুসলিম সন্ন্যাসী চিশতির সঙ্গে দেখা করতে এসেছিলেন আকবর, এবং এই সেলিম চিশতির আশীর্বাদে তার পুত্র সন্তানের জন্ম হয় এই ফতেহপুর সিকরিতেই, যার নাম তিনি রাখেন সেলিম, এবং পরবর্তীকালে তিনিই জাহাঙ্গীর নামে আমাদের এই ভারতের খণ্ডে শাসন করেছিলেন। কেউ যদি উত্তরপ্রদেশ থেকে আসতে চান, অর্থাৎ যারা বৃন্দাবন মথুরা ঘুরতে আসেন, তারা যদি আসতে চান এখানে, তাহলে তারা যে কোনো গাড়ি ভাড়া করে কিন্তু এখানে সহজেই আসতে পারেন। এই সব গাড়িগুলো করে কিন্তু আমরা মূল মহলে কিন্তু পৌঁছতে পারবো না, আমাদের এত দূর অবধিই কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা গাইড নিয়ে এখানকারই লোকাল বাসে করে মূল মহল যেটা ফতেহপুর সিকরি সেখানে কিন্তু পৌঁছবো। তাই আমরা কিছুক্ষণ এখানে একটুখানি ঘোরাফেরা করলাম, এখানকার গাইডদের সাথেও বেশ কিছুক্ষণ কথা বললাম। এখানে গাইড নেওয়ার একটা সুবিধা এই যে ফতেহপুর সিকরি মহলটার বিভিন্ন অংশের ইতিহাস বিভিন্ন, এবং এই সকল ইতিহাস আমরা কেউই কিন্তু জানি না। সব কিছু সঠিকভাবে জানার জন্য আমাদের একজন গাইডের অত্যন্ত প্রয়োজন ছিল, তাই আমরা ওখান থেকেই একজন গাইডকে বুক করে নিয়েছিলাম। উনি আমাদের সমস্ত বাসের ব্যবস্থাপনা সব কিছু করে দেন। লোকাল বাস বলতে এই বাসে করে কিন্তু যেখানে সেখানে যাওয়া যাবে না। যেই জায়গায় আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিয়েছিল সেই জায়গা থেকে এই বাস শুধুমাত্র ফতেহপুর সিকরির মহলেই পৌঁছে দেওয়ার পরিষেবাটুকু করে। খুব তাড়াতাড়ি আমরা ফতেহপুর সিকরি মহলে এসে পৌঁছালাম, এবং এখান থেকে টিকিট কেটে ভেতরে আমরা কিন্তু প্রবেশ করতে পারলাম সহজেই। ভাবলেই শিহরণ জাগে যে এই হলো 1571 সালে নির্মিত মুঘল সম্রাট আকবরের স্বপ্নের মহল। 1570 में स्टार्ट किया गया, 1582 में बनकर कंप्लीट। 12 साल लगा था पूरा फतेहपुर और सीकरी दोनों जगह बना है, और 4 साल अकबर यहाँ रुके, तो टोटल मिलाकर फतेहपुर सीकरी अकबर का 16 साल राजधानी रहा। 16 साल के बाद अकबर ने ये शहर छोड़ दिया, आगरा शिफ्ट हो गए, यहाँ से 40 किलोमीटर दूर है। काफ़ी सीकरी प्लेस यहाँ पर नज़दीक में ही है, बिल्डिंग के बैक साइड में, जैसे सीकरी का पैलेस बोलते हैं, क्योंकि सीकरी यहाँ पर राजपूत बादशाह रहते थे, राणा संग्राम सिंह, जिसे शॉर्ट में राणा सांगा बोलते हैं। लेकिन यहाँ पर पूरा फतेहपुर सीकरी बादशाह अकबर ने बनाया अपने बेटे की यादगार। এই যে মহলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিকরিকা প্যালেস। এর ভেতরে একটি সুন্দর স্থান আছে যেখানে পীর বাবা সেলিম চিশতির দরগা উপস্থিত, সেইখানে পৌঁছতে হলে কোনো টিকিট কাটার প্রয়োজন নেই। तो सलीम चिश्ती बाबा का जब डेथ हो गया, अकबर ने गुरु का समाधि वो उधर में ही बनाया सर, फतेहपुर के अंदर, इसलिए वो पूरा धार्मिक जगह बोला जाता है, क्योंकि अकबर एक गुरु समाधि है वहाँ। आज भी सभी धर्म के लोग आते हैं उधर, बाबा का दरगाह जाते हैं, मन्नत मुराद करते हैं, धागा बांधते हैं। और जहाँ पर आप लोग जो बड़ा गार्डन एरिया जो आप देखें ना पूरा बिल्डिंग के बाहर, ये मेन एंट्रेंस है,
जिसे कहते हैं दीवाने आम, यानी कि पब्लिक मीटिंग हॉल। आम दरबार यहाँ लगता था। उस टाइम में यहाँ पर पहले पब्लिक बैठती थी और अकबर वहाँ पर बैठकर पब्लिक के लिए फैसला सुनाए करते थे। तो बिल्डिंग के बाहर रखा है दीवाने आम और बिल्डिंग के अंदर है दीवाने खास, यानी कि ये सीक्रेट मीटिंग हॉल है। उस जमाने का यहाँ पर अकबर के टाइम पहले पब्लिक के लिए फैसला सुनाते थे। अभी हम लोग बिल्डिंग के अंदर चल रहे हैं, वहाँ पर आप देख रहे हैं मिनिस्टर्स यानी कि नवरत्न के साथ बैठकर फिर मीटिंग डिसाइड करते थे। यहाँ आम लोगों के लिए और अंदर में खास, ठीक है। आइए তারপরে আমরা ভেতরে প্রবেশ করলাম দেওয়ানে খাস দেখার জন্য। সত্যি ভাবা যায় না এত বছরে একটা সুন্দর কারুশিল্প এখনো যেন নতুনের মতো রয়েছে। सामने जो बिल्डिंग बना है उसे कहते हैं दीवाने खास, यानी कि सीक्रेट मीटिंग हॉल। बिल्डिंग का खासियत आप देखिए, बाहर से आपको ये 2 मंजिला नजर आ रहा है, 2 तला है, लेकिन जब आप भीतर में जाएगा तो वहाँ से ये सिर्फ एक ही है, सिंगल 1 तला है। अकबर के टाइम उनके मिनिस्टर्स के साथ इसी महल के अंदर बैठकर खास बातें डिसाइड की जाती हैं। দিওয়ানে খাস হলো সেই স্থান যেখানে আকবর বসে ধর্মের বিষয়ে আলোচনা করতেন, যা ছিল একান্তই গুপ্ত আলোচনা। এই দিওয়ানে খাসের একদম কেন্দ্রে একটি সুন্দর খোদাই করা স্তম্ভও রয়েছে। ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির দিক থেকে সেই সময়কার রাজাদের থেকে আকবর ছিলেন অনেকটাই এগিয়ে। এই স্তম্ভের ওপরের অংশের মধ্যেখানে সম্রাট আকবর বসতেন এবং এই দেওয়ানি খাসের 4 কোনায় 4 সভাসদ সর্বদা উপস্থিত থাকতেন। नया धर्म भी चलाया था जिसे बोलते हैं दीन इलाही। दीन इलाही का मतलब होता है यानी कि दीन मीन्स धर्म और इलाही मीन्स गॉड। अकबर का ऐसा मानना था कि अल्लाह भगवान गॉड एक ही है, लोगों का मानने का तरीका अलग अलग है लेकिन मानते गॉड को ही है। ऐसा अकबर ने सोचा, इसीलिए अकबर ने 1582 में और नया धर्म स्टार्ट किया, उसका नाम रखा दीन इलाही। ধর্মনিরপেক্ষতার নিরিখে সম্রাট আকবর 1582 সালে এক নতুন ধর্মের প্রচলন করেন, যার নাম দেন তিনি দীনে ইলাহি। কিন্তু সেই সময়কার জনগণ এই ধর্ম সহজে মেনে নিতে পারেনি, তাই দীনে ইলাহিও বেশি দিন চলেনি। এই দীনে ইলাহিকে ভিত্তি করেই এই স্তম্ভের নির্মাণ করা হয়েছিল। এই স্তম্ভে বিভিন্ন ধর্মকে বিভিন্ন সূক্ষ্ম কাজের ভাস্কর্যের মাধ্যমে কারুশিল্পের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। लाल पत्थर का जाफरी चारों साइड में वो नेचुरल एयर कंडीशन। अकबर का टाइम लाइट नहीं था एसी चलाने के लिए। अभी भी आप फील करेंगे तो आउटसाइड से ज़्यादा ठंडा है। এই যে 4 কোনায় 4টে লাল পাথরের জাফরি দেখা যাচ্ছে, এটি ছিল তখনকার দিনের ন্যাচারাল এয়ার কন্ডিশনিং। এর মাধ্যমে বাইরের তুলনায় ভেতরকার পরিবেশ অনেক বেশি শীতল করা হতো। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই ওপরে যে ঝাড়ের মতো অংশটি সেটা হচ্ছে জৈন ধর্মকে চিহ্নিত করে, তার নিচের অংশ মুসলিম সম্প্রদায় এবং তার নিচের অংশ হিন্দু সম্প্রদায়কে চিহ্নিত করে। সবার নিচে মুঘল আমলের মুঘল কারুশিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে এই স্তম্ভের মাধ্যমে। শুধু তাই নয়, হিন্দু এবং মুসলিম কারুকার্যের মাঝে রয়েছে খ্রিস্টান কারুকার্য। এর থেকে আমরা জানতে পারি যে সম্রাট আকবর কতটা স্বাধীনচেতা মানুষ ছিলেন। का है इधर राजबाड़ी उनका घर। अभी हम लोग बीच ग्राउंड में चल रहे हैं, वहाँ से इस बिल्डिंग का आपको चारों तरफ से फोटो आएगा, वो मैं निकालूंगा। ধীরে ধীরে আমরা এগোচ্ছিলাম মূল মহলের দিকে, যেখানে কিনা আকবরের বিভিন্ন রানীরা থাকতেন। সামনে যে স্থানটি দেখা যাচ্ছে সেটি পঞ্চমহলের দিকে নিয়ে যাচ্ছে। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন পঞ্চমহল এবং পেছনে দেখা যাচ্ছে দিওয়ানে খাস, যা ছেড়ে আমরা এখন বেরিয়ে এলাম। देखिए आप लोग जहाँ पर खड़े हैं ना, ये बीच में पूरा अकबर का ये प्ले ग्राउंड है। इसको अकबर का खेलने का जगह बोलते हैं। बादशाह अकबर यहाँ पर एक गेम खेलता था जिसे बोलते हैं पच्चीसी, जो महाभारत में मामा सपूनी खेलता है ना, पासा वाला गेम। और देखिए आप लोग वहीं पर खड़ा है, ये देखो गेम को असेंबल देखो। দাবার ছকের মতো সাজানো এই ঘরগুলোতেই কিন্তু 16 জন দাসীদের দিয়ে দাবা খেলানো হতো। হ্যাঁ, ঠিক শুনলেন, দাবার গুটি নয়, সম্পূর্ণ মানুষ দিয়েই দাবা খেলা হতো, যেই কারণে এই খেলাটিকে হিউম্যান চেজও বলা হয়। वो अकबर के टाइम में जो उसके दरबार में जो दासियां होता ना, लड़की लोग, वो अकबर वहाँ से 16 लड़कियों को बुलाकर अलग अलग कलर का नंबर वाला ड्रेसेस देकर वो इधर चारों साइड कॉर्नर पे खड़ा करता। तो इसे ह्यूमन चेस बोर्ड बोला जाता है, रियल लोगों के साथ खेलने वाला जगह। और सामने ऊंचा वाला बिल्डिंग है, এটা পঞ্চমহল আছে। সামনে যে উঁচু 5তলা মহলটি দেখা যাচ্ছে, যাকে কিনা পঞ্চমহল বলা হয়। মহলটির বিশেষত্ব হলো এটি হলো ফতেপুর সিক্রির সবচেয়ে উঁচু মহল। অন্যান্য স্থান থেকে যখন রাজা মহারাজা আকবরের সাথে দেখা করতে আসতেন, তখন আকবর এই মহলের সবচেয়ে উঁচু স্থানে নিয়ে গিয়ে সম্পূর্ণ ফতেপুর সিক্রি দেখাতেন।
अच्छा दादा, हम लोग यहाँ छविग्राफर है, ऐसा भालो भालो छवि खींच के देता है, गवर्नमेंट फोटोग्राफर, मोबाइल कैमरा सब लेके आते हैं। हम लोग यहाँ ऑथराइज लोग हैं, बढ़िया फोटो खींचेंगे। जैसे আপনারা চাইলে এখান থেকে সার্টিফাইড ফটোগ্রাফারদের দিয়ে নিজেদের ছবি তোলাতে পারেন, কারণ এই সব জায়গাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর। এই যে পঞ্চমহল দেখা যাচ্ছে, এখানে লাল পাথর সিনেমার শুটিং হয়েছিল, এবং এই যে আশেপাশের যে স্থানগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যোধা আকবর সিনেমারও শুটিং হয়েছে। ভিডিওটি আর বেশি বড় করব না, এত দূরই থাক। এর পরের ভিডিওতে আমরা এরপর থেকে আমাদের যতটা যাত্রা, তাজমহল, আগ্রা ফোর্ট, এই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও রানী যোধা এবং বাকি 2 রানীর মহলও আপনাদের দেখানো বাকি আছে। ততদিন আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।